লাস্ট ক্লাসে আমরা ফিনলের অ্যাসিডিক প্রপার্টি ডিসকাস করলাম, যেখানে ফিনল মাল্টিপল রিয়াকশনস দিচ্ছিল, মাল্টিপল অ্যাসিডিক রিয়াকশনস আমরা দেখলাম। আর এবিসিডি করে পার্ট ওয়াইজ আমরা প্রচুর রিয়াকশন দেখেছি। তো কেমিক্যাল প্রপার্টিজ অফ ফিনল চলছে, কেমিক্যাল প্রপার্টিজ অফ ফিনল। সবাই দেখো পুরো বোর্ড ভিজিবল অর নট? Chemical properties of phenol. I think top part of the board is not visible. So chemical properties of phenol এর আন্ডারে নাম্বার 1 জাস্ট দুটো সাবডিভিশন ছিল, ফার্স্ট এন্ড সেকেন্ড। সো ফার্স্ট সাবডিভিশন কি ছিল? যে reactions involving R মানে OH বন্ড, মানে ফিনলের যে O আর H বন্ডের ব্রেকিংটা হবে। আর এটাকে আমরা কি বলি? অ্যাসিডিক নেচার অফ ফিনল। এটাকে আমরা কি বলবো? অ্যাসিডিক নেচার অফ ফিনল। কেন অ্যাসিডিক নেচার বলবো? বিকজ কোনো অ্যাসিডের টেন্ডেন্সি কি হয় যে সেটা H প্লাস আয়ন ডোনেট করবে। আর ফিনলের ক্ষেত্রে আমরা পুরো লাস্ট ক্লাসে জাস্ট অ্যাসিডিক নেচার নিয়ে আলোচনা করেছিলাম, লাইক লাস্ট মানডের ক্লাসটা, রাইট? এখানে আমরা দেখলাম মাল্টিপল রিয়াকশনস, কেন অ্যাসিডিক নেচার হয়, রিজনস দেখলাম যে কেন ফিনল বেশি অ্যাসিডিক দেন অ্যালকোহল, কেন ফিনল বেশি অ্যাসিডিক দেন ওয়াটার। তারপর আমরা দেখলাম যে ফিনলের অ্যাসিডিক নেচারের মধ্যে কি কি পড়ে, রিয়াকশন উইথ মেটাল, রিয়াকশন উইথ অ্যালকেলি। ফিনল একটা রিয়াকশন দেয় না, সেটা হচ্ছে বাইকার্বনেটস, ওটা শুধু কার্বক্সিলিক অ্যাসিড দেয়। তাহলে ওটা কি হবে? কেমিক্যালি ডিস্টিংগুইশিং টেস্ট বিটুইন ফিনল এন্ড কার্বক্সিলিক অ্যাসিড, এস্টারিফিকেশন, বেনজয়েলেশন, স্কট এন্ড বোরম্যান রিয়াকশন যেটাকে আমরা বললাম, রাইট? তো মাল্টিপল রিয়াকশনস আমরা দেখলাম, কিছু ল্যাব টেস্ট দেখলাম, জিঙ্ক ডাস্টেড ও আমরা রিয়াকশন দেখলাম। এই সবকটা মিলিয়ে হচ্ছে তোমার রিয়াকশনস অফ ফিনল। সো অ্যারাউন্ড 12 to 15 রিয়াকশনস এর আন্ডারে কভার হচ্ছে। আর এই টপিকটা ভেরি ইম্পর্টেন্ট ফর বোর্ডস, রাইট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর বোর্ডস, বিকজ এখান থেকে প্রচুর রিজনিং কোয়েশ্চেন আসে। যে সেকেন্ড পার্ট অফ দ্য রিয়াকশন যেটা আমরা পড়বো, রিয়াকশনস ইনভলভিং বেনজিন রিং অফ ফিনল। রিয়াকশনস ইনভলভিং, আজকে আমরা এটা পড়বো, রিয়াকশনস ইনভলভিং বেনজিন রিং অফ ফিনল। রিয়াকশনস ইনভলভিং বেনজিন রিং অফ ফিনল। এবার দেখো রিয়াকশনের মধ্যে একটা এটা হতে পারে বন্ড ব্রেকিং, আর একটা কি হতে পারে, শুধু যে ফিনলের বেনজিন রিং আছে তার ফিনল তোমার কেমিক্যাল রিয়াকশন দেখাতে পারে। ফিনলের যে তোমার আর ও বন্ডটা, এটা কোনোদিন ব্রেক হবে না। আমরা অ্যালকোহলের মধ্যে পড়েছিলাম যে ফিনলের মধ্যে এইটা ব্রেক হচ্ছে, আর ফিনলের মধ্যে বেনজিন রিং দ্বারা রিয়াকশন হচ্ছে। তো ওয়ানটা হলো এটা, রাইট? আর টুটা হচ্ছে এটা। ফিনলের মধ্যে এটা কোনোদিন হয় না যে কার্বন আর অক্সিজেনের বন্ডটা ব্রেক হয়ে যায়। অ্যালকোহলের মধ্যে আমরা সেটা পড়েছি। অ্যালকোহলের মধ্যে আমরা কি পড়েছিলাম? অ্যালকোহলের যখন কেমিক্যাল প্রপার্টিজ পড়লাম, ব্রেকিং অফ ও অ্যান্ড এইচ বন্ড, যেটাকে আমরা কি বলছি? অ্যাসিডিক নেচার অফ অ্যালকোহল। তারপর আমরা পড়লাম ব্রেকিং অফ আর অ্যান্ড ও বন্ড, যেটাকে আমরা, যেখানে OH গ্রুপ বেরিয়ে আসবে, সেটাকে আমরা বলেছিলাম নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, যেটা হ্যালো অ্যালকেনসে অলরেডি হয়েছিল। বাট এখানে দেখো, এখানে ও আর কার্বনটা ব্রেক হয় না। তার রিজন হচ্ছে যে যাদের মধ্যে রেজোনেন্স হয় তারা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউজুয়ালি দেয় না। কেন? এখানে অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে, এটা কি হয়, এদিকে কনভার্ট হয়ে রেজোনেন্স করে এখানে একটা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার দেয়, যে কারণে ফিনলের মধ্যে কার্বন আর অক্সিজেনের পার্শিয়াল ডাবল বন্ড থাকার জন্য এখানে এই বন্ডটা ব্রেক হয় না, right? So we don't see cleavage or breaking of CO bond, we only see breaking of O and H bond in phenol, right? তো এখানে reactions involving breaking of CO bond আমরা কোনোদিন দেখবো না। আর এই যে zigzag arrow, এটা কি ইন্ডিকেট করছে? এটা ব্রেকিং কে ইন্ডিকেট করে, রাইট? তো এখানে এবার এই পার্টটা কমপ্লিট, যে ফিনল নিজের অ্যাসিডিক নেচার দেখায়, এখান থেকে H+ বেরোয়, দিস উই হ্যাভ ডান। এবার আমরা দেখবো এখানে কি রিয়াকশনস হয়। প্রথমে আমরা দেখবো এখানে এই রিয়াকশনস এর হবার কজ কি আছে। তো এখানে এই রিয়াকশন হবার সব থেকে বড় কজ হলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, দ্যাট ইজ দ্য মেজর কজ অফ দ্য রিয়াকশন, রাইট? অ্যান্ড ওয়াই সো? কেন এখানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে, রাইট? তার রিজনও আমরা লাস্ট ক্লাসে করেছি, যে কেন এখানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়। সো
এখানে আমরা যদি ফিনলের রেজোনেটিং স্ট্রাকচার যদি আমরা দেখি, রাইট, তো আমরা দেখব, আচ্ছা ফার্স্ট অফ অল নর্মাল বেনজিনে কি হয়। নর্মাল বেনজিনে যদি আমরা রেজোনেটিং স্ট্রাকচার দেখি, তো নর্মাল বেনজিনে আমরা দেখবো যে এখানে কি আছে, মাইনাস চার্জেস আসে, অর্থো আর প্যারা পজিশন। এবার এখানে ফিনলে কি হবে, একটা OH গ্রুপ অ্যাডেড আছে। আর আমরা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিনে পড়েছি যে OH এর রেজোনেটিং নেচার কি হয়, ইট ইজ আ অ্যাক্টিভেটিং গ্রুপ। অ্যাক্টিভেটিং গ্রুপ মানে এটা অর্থো প্যারা ডাইরেক্টিং। যদি কোনো ইনকামিং নিউক্লিওফাইল আসে ও সেটাকে অর্থো প্যারা পজিশনে ডাইরেক্ট করবে। তার রিজন কি আছে, তার রিজন হলো এর রেজোনেন্স স্ট্রাকচার। তো যদি আমরা রেজোনেন্স স্ট্রাকচার দেখি, রেজোনেন্স স্ট্রাকচার আমরা অলরেডি লাস্ট ক্লাসে করেছি, তো জাস্ট ফর রিভিশন আমরা আরেকবার করবো। তো এটা হচ্ছে ফার্স্ট রেজোনেটিং স্ট্রাকচার, রাইট। যদি আমরা নেক্সট রেজোনেটিং স্ট্রাকচার রাখি তাহলে কি রকম হবে, ও প্লাস এইদিকে, রাইট, এইদিকে মাইনাস আসবে, এই বন্ডটা আর হবে না। এবার এটা রিং এর ভেতরে রোটেট করবে, সো রাইট, এবার এটা এইদিকে যাবে, then this will go this side, so we'll see, রাইট। আর লাস্ট রেজোনেটিং স্ট্রাকচার হবে এটা এইদিকে ঘুরে যাবে আর এটা এইদিকে আসবে, রাইট। তো রেজোনেন্স কাকে বলে, রেজোনেন্স বলে যখন পাই ইলেকট্রনস পুরো সার্কিট, পুরো তোমার অর্গানিক স্ট্রাকচারের উপর রোটেট করবে, সেটাকে আমরা বলি রেজোনেন্স। তো এখানে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে সব থেকে বেশি নেগেটিভ চার্জ কোথায় ফর্ম হচ্ছে এই সব কটা রেজোনেন্সের মধ্যে, তো আমরা দেখবো 5টা রেজোনেটিং স্ট্রাকচার আছে, তার মধ্যে 3টে রেজোনেটিং স্ট্রাকচারে আমরা দেখছি মাইনাস চার্জ ফর্ম হচ্ছে। আর এই মাইনাস চার্জ সব থেকে বেশি দেখো কোথায় ফর্ম হচ্ছে, অ্যাট দি পজিশন অফ অর্থো প্যারা রিজন, রাইট। কোথায় ফর্ম হচ্ছে, অ্যাট দি পজিশন অফ অর্থো প্যারা রিজনে আমরা বেশি দেখতে পাচ্ছি, কি বেশি আমরা নোটিস করছি তোমার নেগেটিভ চার্জ। তাহলে OH এর অর্থো প্যারা ডিরেক্টিং নেচার এখান থেকে বোঝা যাচ্ছে, রাইট। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন জেনারেল ইলেকট্রন ডেন্সিটি পুরো রিং এর উপর ইনক্রিজ হচ্ছে। ইন জেনারেল ইলেকট্রন ডেন্সিটি increases ওভারঅল স্ট্রাকচারের মধ্যে ইলেকট্রন রিং বেড়ে যাচ্ছে, বাট ইলেকট্রন ডেন্সিটি is much higher at ortho and para position, অর্থো অ্যান্ড প্যারা পজিশন। সো যে অর্থো অ্যান্ড প্যারা পজিশন আছে সেই রিজন গুলোতে দেখো নেগেটিভ চার্জ বেশি ফর্ম হচ্ছে। তো দেখো এটা অর্থো পজিশন, এটা প্যারা, এটা অর্থো। তো যে ইনকামিং ইলেকট্রোফাইল আসবে, ইলেকট্রোফাইল মানে যার কাছে ইলেকট্রন নেই, তো সে কি চায়, সে ইলেকট্রন চায়। আর ফেনলের মধ্যে নেগেটিভ মানে ইলেকট্রনস প্রেজেন্ট আছে অর্থো আর প্যারা পজিশনে, সো যে ইনকামিং ইলেকট্রোফাইল হবে সে অর্থো আর প্যারা পজিশনে এখানে কি করবে, জেনারেলি অ্যাটাক করবে, রাইট। সো আমরা এই জন্য বলি, সো ফর ইনকামিং ইলেকট্রোফাইল, সো ফর ইনকামিং ইলেকট্রোফাইল যদি কোনো ইনকামিং ইলেকট্রোফাইল আসে E plus, so for incoming electrophile the OH group acts as ortho para directing, so the OH group acts as ortho para directing, right. So OH group কার মতন কাজ করছে, ortho para directing গ্রুপের মতন কাজ করছে। যদি তোমাকে জিজ্ঞেস করে যে শো দ্যাট OH is ortho para directing, তোমাকে আনসারটা লিখতে হবে, বাট উইথ অল দি আনসার্স
তোমার phenol related, you also have to write the resonating structures, because resonating structure টাই দেখাচ্ছে যে নেগেটিভ চার্জ অর্থ আর প্যারা পজিশনে ফর্ম হচ্ছে। by its strong plus r effect, এখানে এটা অ্যাড করতে হবে, by its strong plus r effect, by its strong plus r effect, রাইট। তো এবার এর আন্ডারে এর ভেতরে কি কি রিয়াকশনস হবে, রাইট। আচ্ছা, এই রিয়াকশনস গুলোকে আমরা কি বলি? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনস। কেন? ইলেকট্রোফাইল এসে এখানে সাবস্টিটিউট করবে ফিনলের হাইড্রোজেনকে, রাইট। তো এর ভেতরে নেক্সট পয়েন্ট আমরা যেটা লিখবো যে reactions involving benzene ring are called electrophilic substitution. Reactions involving benzene ring are called electrophilic substitution reaction. কেন এটাকে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বলা হয়? বিকজ এখানে ইনকামিং কে আছে, আসছে কে? আসছে হচ্ছে ইলেকট্রোফাইল। সো এটা হচ্ছে ফিনল, আর এখানে কি হবে যে এখানে একটা ইনকামিং ইলেকট্রোফাইল আসবে। ধরো আমরা কোনো রিএজেন্ট দিয়েছি যেটা ইলেকট্রোফিলিক ইন নেচার হবে। ইলেকট্রোফিলিক ইন নেচার মানে যার কাছে ইলেকট্রন কম হবে, যে ইলেকট্রন ভালোবাসে। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন লাভার্স, মানে তার কাছে ইলেকট্রন নেই, রাইট। সো এখানে কি হবে দেখো, ইচ কার্বনের কাছে একটা করে হাইড্রোজেন হবে, দেখো। বিকজ এই কার্বনের তিনটে বন্ড নিশ্চয়ই একটা এখানে হাইড্রোজেন প্রেজেন্ট আছে। তো যে ইলেকট্রোফাইল হবে সে হাইড্রোজেনকে H প্লাস হয়ে বের করছে, আর নিজে হাইড্রোজেনের পজিশন অকুপাই করছে। তো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন মানে রিপ্লেস করা। তো যে ইলেকট্রোফাইল আসছে সে হাইড্রোজেনকে কিক আউট করে আর নিজে ফিনলের রিং এর ওপর হাইড্রোজেনের জায়গাটা নিয়ে নেয়, রাইট। সো এখানে কি হতে পারে, এখানে তোমার ওয়েট, তো এখানে আমরা দেখব যে যে ইলেকট্রোফাইল আসছিল সে পজিশন অকুপাই করে নিয়েছে। এবার শুধু অর্থতে কি পজিশন অকুপাই হবে? পজিশন প্যারাতেও অকুপাই হবে, বিকজ প্যারাতেও আমরা কি দেখলাম, নেগেটিভ চার্জ আছে, রাইট। তো এখানে কি হবে, প্যারা পজিশনেও তোমার ইলেকট্রোফাইল আসবে, আর প্যারা পজিশনও ইলেকট্রোফাইল দেখা যাবে। তো এই জন্য এটা অর্থ প্যারা ডিরেক্টিং ইফেক্ট হয়। আর এখানে ইএসআর এ তুমি মেজর প্রোডাক্ট কি দেখবে, যে অর্থ সাবস্টিটিউশন হবে আর প্যারা সাবস্টিটিউশন হবে। এক্স্যাক্টলি সেম টাইপ অফ রিয়াকশন আমরা হ্যালো অ্যারিনসেও দেখেছি, বিকজ ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিনের যে সিএলবিআর গ্রুপ থাকে বেনজিন রিং এর ওপর, তারাও অর্থ প্যারা ডাইরেক্টিং হয়। তো এখানেও আমরা সেম টাইপ অফ রিয়াকশন দেখবো। এখানে পলি সাবস্টিটিউশনও আমরা দেখবো, সাম কেসেসে পলি সাবস্টিটিউশনও হবে। পলি সাবস্টিটিউশন কিভাবে হয়? ইন সাম কেসেস পলি সাবস্টিটিউশন মে অলসো টেক প্লেস। ইন সাম কেসেস poly substitution may also take place. Poly substitution may also take place. পলি সাবস্টিটিউশন কি হয়, ধরে নাও একসঙ্গে সবকটা অর্থ প্যারা পজিশন অকুপাই হয়ে যাবে। পলি মানে মোর দেন ওয়ান, এখানে দেখো মোনো সাবস্টিটিউশন হচ্ছে। এই ধরনের রিয়াকশন কি আছে, দিস ইজ আ মোনো সাবস্টিটিউশন। মোনো মানে ওয়ান, সো এখানে একটা পজিশনের সাবস্টিটিউশন হচ্ছে, that is why it is called as mono substitution, right? What is poly substitution? Poly substitution মানে যেখানে অর্থ প্যারা সবকটা সাইটে কি হবে, H রিপ্লেস হয়ে যাবে, রাইট। অর্থ প্যারা সবকটা সাইটে কি হবে, H রিপ্লেস হবে। তো এখানে আমরা দেখবো পলি সাবস্টিটিউশনের ক্ষেত্রে
যে আমরা রিএজেন্ট দিয়েছি, that is occupying all the orthoparasites, it is occupying all the orthoparasites, একবারেই আমরা দেখব যে সবকটা অর্থোপ্যারাসাইট অকুপাই হচ্ছে, রাইট। এটা করার মেথড কি আছে এটা আমরা দেখবো, যে কিভাবে মোনো সাবস্টিটিউশন করা যেতে পারে আর কি চেঞ্জ হলে পলি সাবস্টিটিউশন করা যেতে পারে। What is the change that is necessary for poly substitution to take place? আমরা পরে দেখব যে এখানে আমরা কিছু স্পেশাল সলভেন্ট ইউজ করব, যেটা মোনো সাবস্টিটিউশন, জেনারেল সলভেন্টটা মোনো সাবস্টিটিউশন করায়, কিছু স্পেশাল সলভেন্ট দিলে মোনো সাবস্টিটিউশনের জায়গায় কি হবে, পলি সাবস্টিটিউশন হবে। আর এই স্পেশাল সলভেন্ট গুলো কেন এটা করছে, এই কোয়েশ্চেন্স গুলো এ এন্ড আর এইসবে জিজ্ঞেস করা হয়, তো এগুলো আমি তোমাকে লেখাবো। তো এটা আমরা কি পড়তে যাচ্ছি তার তোমাকে একটা জিস্ট বোঝানো হলো, যে এর মধ্যে এই জিনিসগুলো থাকবে। আমরা এবার এর আন্ডারে রিঅ্যাকশন গুলো দেখবো, যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কি কি হয়, রাইট। তো এর ভেতরে আমরা ফার্স্ট দেখবো হ্যালোজিনেশন। সো এর ভেতরে we'll see halogenation. So two chemical properties এর মধ্যে two পড়ছি, reactions involving benzene ring of phenol, যেটাকে আমরা কি বলি, ESR, electrophilic substitution reaction। এর আন্ডারে এ ফার্স্ট আমরা দেখবো হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন, হ্যালোজেনেশন মানে হচ্ছে অ্যাডিশন, সো হ্যালোজেনের অ্যাডিশন হবে এখানে, রাইট। যে হ্যালোজেন আসছে সেটার অ্যাডিশন হবে হ্যালোনিয়াম আয়ন, বিকজ নরমালি হ্যালোজেনস নেগেটিভ হয়, যেটাকে আমরা আইড আয়নস বলি, ক্লোরাইড, ব্রোমাইড, ফ্লোরাইড। বাট হ্যালোজিনেশনে ইলেকট্রোফাইল হতে হবে, বিকজ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন আছে, তো এখানে কি হয়, হ্যালোনিয়াম আয়ন আসে, রাইট। সো নরমালি হ্যালোজিনেশন যখন আমরা বেনজিনের করি, নরমালি যখন আমরা বেনজিন রিং এর হ্যালোজিনেশন করি, কি রিএজেন্ট ইউজ হয় আমরা বলেছি, ওটাকে নিউক্লিয়ার হ্যালোজিনেশন বলে। আর নিউক্লিয়ার হ্যালোজিনেশনে তোমার কি লাগে, তোমার লুইস অ্যাসিড লাগে। নর্মাল হ্যালোজিনেশন করতে গেলে লুইস অ্যাসিড লাগে, যেরকম Br2 FeBr3 আমরা আগে ইউজ করেছি বেনজিন রিং এর উপর হ্যালোজেন বসানোর জন্য। আর সাইড চেইন হ্যালোজিনেশনের জন্য কি লাগে, Cl2H লাগে, সো এটা আমরা পড়েছি। বাট ফিনলের মধ্যে এত বেশি প্লাসার ইফেক্ট আছে, মানে ফিনলের যে OH গ্রুপটা আছে এটা এত বেশি ইলেকট্রন সাপ্লাই করছে বেনজিন রিং কে, যে ইলেকট্রোফাইলকে আর লুইস অ্যাসিড ছাড়াই কি হবে, তোমার রিঅ্যাকশন হয়ে যায়, রাইট। সো আমরা লিখবো এখানে হ্যালোজিনেশনের মধ্যে ফার্স্ট পয়েন্ট লিখবে, although halogenation of benzene takes place, although halogenation of benzene takes place in the presence of a Lewis acid, in the presence of a Lewis acid, example FeBr3, example FeBr3, in case of halogenation of phenol, in case of halogenation of phenol, due to much higher reactivity of the ring, due to much higher reactivity of the ring, reaction takes place in absence of Lewis acid, reaction takes place in absence of Lewis acid। তো লুইস অ্যাসিড ছাড়াই কি হয়, রিঅ্যাকশন হয়ে যায়, কেন, বিকজ OH এর অনেক বেশি প্লাসার আছে। দেখো এটা কপি করবেন, আমি জাস্ট লেখাচ্ছি, ধরে নাও বেনজিন, in case of halogenation of phenol, due to much higher reactivity of the ring, due to much higher reactivity of the ring, reaction takes place in the absence of a Lewis acid, reaction takes place in the absence of a Lewis acid,
রাইট? তো যদি আমি বেনজিন আর ফিনলকে কম্পেয়ার করি, দেখো যদি আমি বেনজিন আর ফিনলকে, এটা জাস্ট বোঝাচ্ছি, এটা কপি করার দরকার নেই। বেনজিন আর ফিনলকে কম্পেয়ার করি, এবার ধরো এটা হচ্ছে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে যার কাছে ইলেকট্রন নেই। এবার ইলেকট্রোফাইলের কাছে অপশন আছে যে বেনজিনের ওপর আসতে পারে, আর ইলেকট্রোফাইলের কাছে অপশন আছে ফিনলের ওপর অ্যাটাক করতে পারে। এবার এখানে দেখো কোনো ডাইরেক্টিং গ্রুপ নেই, বেনজিনের ওপর অলরেডি কেউ বসে নেই, রাইট? কিন্তু এখানে বেনজিনের ওপর কি আছে, একটা ওএইচ গ্রুপ আছে ফিনলের ক্ষেত্রে, আর এটার ইফেক্ট কি আছে প্লাস। আর আমরা এখনই দেখলাম যে এটা কি করে, রেজোনেন্স যখন করে সে নিজের লোন পেয়ার সাপ্লাই করে দেয় কাকে, বেনজিন রিংকে। আর যার ফলে কি হয়, অর্থো আর প্যারা পজিশনে নেগেটিভ চার্জেস অনেক বেশি বেড়ে যায়, রাইট? তো এখানে যদি আমি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করব, এখানে আমাকে লুইস অ্যাসিড, I don't need Lewis acid. There is no need of Lewis acid in this case. But কিন্তু যখন আমি এখানে এটা করব, এখানে দেখো কোনো গিভিং গ্রুপ নেই, ওপরে বেনজিনের মাথায় there is no giving group, রাইট? তো এখানে আমাকে লুইস অ্যাসিড লাগবে, বিকজ লুইস অ্যাসিড কি করে, পজিটিভ নেচার অফ ইলেকট্রোফাইল কে বাড়িয়ে দেয়। সো আই ওয়ান্ট ইট টু বি মোর পজিটিভ সো দ্যাট ইট ক্যান গো অ্যান্ড অ্যাটাক অন দ্য বেনজিন রিং। এখানে আই ডোন্ট নিড মোর পজিটিভিটি, বিকজ দেয়ার ইজ আ নেগেটিভ চার্জ টু অ্যাট্রাক্ট হোয়াট এভার পজিটিভ ইট হ্যাজ, রাইট? সো এটা হচ্ছে কনসেপ্ট। তো ফিনলের মধ্যে লুইস অ্যাসিড ছাড়াও রিয়াকশন হয়ে যায়। লুইস অ্যাসিড দিলে কি রিয়াকশন হবে না? নাথিং অ্যাজ সাচ। লুইস অ্যাসিড তুমি লিখে রিয়াকশনের ওপর দেখাতে পারো। এবার দেখো হ্যালোজেন অনেক ধরনের হয়, ব্রোমিন হয়, ক্লোরিন হয়। তো আমরা এখানে হ্যালোজেনেশনের মধ্যে দুটোই করব, ব্রোমিনেশন অ্যান্ড ক্লোরিনেশন। সো ব্রোমিনেশনে ইলেকট্রোফাইল কে হবে Br প্লাস। Br প্লাস আয়নকে আমরা কি বলি, ব্রোমোনিয়াম, ব্রোমোনিয়াম আয়ন। তো যে বেনজিন রিং এর উপর অ্যাটাক করবে সে কি হচ্ছে, Br প্লাস, রাইট? এবার এখানে টু টাইপস অফ রিয়াকশন আমরা দেখতে পারবো, রাইট? সো এখানে যখন ফিনলের ওপর ব্রোমিন অ্যাড করা হয়, ফিনলের ওপর যখন ব্রোমিন অ্যাড করা হয়, নর্মাল যখন আমি ব্রোমিন অ্যাড করছি, যেখানে এবার সলভেন্ট, এবার রিয়াকশন তো এমনি হাওয়াতে হবে না, আমাকে একটা সলভেন্ট লাগবে। এবার আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি যে সলভেন্ট টু টাইপস অফ হতে পারে, একটা হতে পারে নন পোলার সলভেন্ট আর একটা হতে পারে পোলার সলভেন্ট। তো আমি যদি এখানে নন পোলার সলভেন্ট নিই, সব থেকে ফেমাস নন পোলার হচ্ছে ক্যালসিয়াম ডাইসালফাইড, CCl4 ও নন পোলার, তো CS2 কি আছে এখানে, নন পোলার সলভেন্ট। তো আমি যখন ফিনলের রিয়াকশন নন পোলার সলভেন্টে করাই, রাইট, লাইক CS2, আর এখানে টেম্পারেচার 0 ডিগ্রি দিতে হয়, এখানে টেম্পারেচার নট ইম্পর্টেন্ট। তো আমি এখানে দেখবো মোনোব্রোমিনেশন হবে, মানে মোনো সাবস্টিটিউশন হবে, মানে একটা ব্রোমিন আসবে আর একটা ব্রোমিন অর্থ পজিশনে আসবে, আর এখানে আমি দেখবো একটা ব্রোমিন প্যারা পজিশনে আসবে, রাইট? বিকজ নেগেটিভ চার্জ অর্থ আর প্যারাতেই হয়। এখানে পলি সাবস্টিটিউশন মানে ব্রোমিন সবকটা পজিশনে আসবে না, আর এখানে বাই প্রোডাক্ট হবে 3HBr, বাই প্রোডাক্ট হবে 3HBr, না সরি 3HBr, এখানে বাই প্রোডাক্ট হবে না, এটাই হবে মেজর অ্যান্ড মাইনর। এই ক্ষেত্রে আমরা বাই প্রোডাক্ট দেখবো না। কে মেজর হবে, আমরা অলরেডি আগে পড়েছি যে প্যারা প্রোডাক্ট মেজর হয় কেন, অর্থ প্রোডাক্ট মাইনর হয় কেন, এখানে স্টিরিক রিপালশন হয়, বিকজ দুটো গ্রুপ কাছাকাছি থাকলে একে অন্যকে রিপেল করে, এটা লেস স্টেবল। তো রিয়াকশন অবভিয়াসলি মোর স্টেবিলিটিকে তোমার ফেভার করে, রাইট? তো এটার নাম কি হবে, অর্থ ব্রোমো, বিকজ অর্থ পজিশনে ব্রোমিন আছে, তো এটা হবে অর্থ ব্রোমো ফিনল, আর এটা হবে প্যারা ব্রোমো ফিনল। তো এখানে এই রিয়াকশনটা কি হচ্ছে, মোনো সাবস্টিটিউশন, মোনো সাবস্টিটিউশন আমরা দেখতে পাচ্ছি, যে ইনকামিং ইলেকট্রোফাইল আসছে ওটা একটা পজিশন অকুপাই করছে, রাইট? কিন্তু যদি আমি এখানে ফিনলকে পোলার সলভেন্ট দিয়ে দিই, একটা সব থেকে ফেমাস পোলার সলভেন্ট হচ্ছে ওয়াটার, রাইট, এটা আমরা অলরেডি জানি। তো যদি আমরা এখানে ফিনলকে পোলার সলভেন্ট দিয়ে দিই, তো পোলার সলভেন্টে ফিনল কি করে, পলি সাবস্টিটিউশন রিয়াকশন দেয়। পলি সাবস্টিটিউশন রিয়াকশন, পলি সাবস্টিটিউশন মানে একসঙ্গে সবকটা অর্থ প্যারা পজিশন কি হবে, অকুপাই হয়ে যাবে, অল অর্থ প্যারা পজিশন উইল বি অকুপাইড,
একসঙ্গে সবকটা অর্থ প্যারা পজিশন কি হবে, অকুপাইড হবে। যেটাকে ব্যালেন্স করি তাহলে 3Br2। আচ্ছা, এখানে দেখো তিনটে হাইড্রোজেন বেরোবে, বিকজ তিনটে ব্রোমিন তিনটে হাইড্রোজেনকে বের করছে। তো এখানে ছটা ব্রোমিন আছে, সেটাকে ব্যালেন্স করলে এদিকে কি হবে, 3Hbr। এবার এই যে তিনটে ব্রোমিন এখানে যে অ্যাটাচ হচ্ছে, এটা একটা প্রেসিপিটেট ফর্ম হয়। আর প্রেসিপিটেট কে রিঅ্যাকশনে আমরা ডাউনওয়ার্ড অ্যারো থেকে দেখাই, একটা ডাউনওয়ার্ড অ্যারো থেকে দেখাই। আর এটা কি হয়, হোয়াইট পিপিটি ফর্ম হয়, white PPT. So a white precipitate is formed, সেটা হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমোফিনল। এটা কি আছে, 2,4,6, দেখো এটা 1 পজিশন, সো 2 3 4 5 6, সো 2 4 আর 6 পজিশনে ব্রোমিন আছে, আর কটা আছে, তিনটে। সো কি হবে, 2,4,6 ট্রাইব্রোমোফিনল হবে। এখানে পলি সাবস্টিটিউশন আমরা দেখতে পাবো। এবার এনসিইআরটি বা কোনো টেক্সট বুকে নর্মালি কি হয়, জাস্ট লিখে দেয় যে এটা দেখা যায় যে যখন পোলার সলভেন্ট হয় তখন ফিনল তোমার পলি সাবস্টিটিউশন দেয়, আর যখন নন পোলার হয় তখন মোনো সাবস্টিটিউশন দেয়। এর রিজন কি আছে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, রাইট, যে কেন এটা হয়? সো এখানে এই রিয়াকশন কপি করার পর আমরা স্টেটমেন্ট লিখবো, আর তারপর রিজন লিখে এটাকে এক্সপ্লেন করব যে রিজন কি আছে, রাইট। তারপর আমি রিজনটাকে এক্সপ্লেন করব। সো সবাই এর রিয়াকশনের তলায় স্টেটমেন্ট বলে লেখো, লিখবে when bromine water is used, দেখো ব্রোমিন আর এই ওয়াটার, এটাকে ব্রোমিন ওয়াটার কালেক্টিভলি বলে। when bromine water is used, when bromine water is used to react with phenol, poly substitution takes place. Poly substitution takes place. However, when a less polar or non-polar solvent is used, however, when a less polar or non-polar solvent is used, like CS2, CCl4, like CS2, CCl4, instead of water, controlled substitution, bracket mono substitution, controlled substitution, bracket mono substitution occurs to give a mixture of ortho para product, to give a mixture of ortho para product। সিম্পল ভাষায় স্টেটমেন্টটা কি বলছে, যে যখন নন পোলার সলভেন্ট ইউজ হয়, মোনো সাবস্টিটিউশন হয়, আর আমরা মিক্সচার পাচ্ছি অর্থো আর প্যারা প্রোডাক্টে। কিন্তু যখন পোলার সলভেন্ট ইউজ হয় তখন ব্রোমিন সব জায়গায় অ্যাটাচ হয়ে যায়, আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা পলি সাবস্টিটিউটেড প্রোডাক্ট দেখতে পাচ্ছি, কোনো মিক্সচার পাচ্ছি না, একটাই প্রোডাক্ট এখানে ফর্ম হচ্ছে, এটা তো বাই প্রোডাক্ট, রাইট, এটা কি আছে, বাই প্রোডাক্ট আছে। এবার আমরা রিজন লিখবো কেন এটা হয়, তো স্টেটমেন্টের তলায় লিখবে রিজন, লিখবে in aqueous solution, ব্র্যাকেটে পোলার সলভেন্ট, in aqueous solution মানে ওয়াটারের কথা বলছে, ব্র্যাকেটে লিখবে পোলার সলভেন্ট, phenol ionizes to form, phenoxide ion, phenol ionizes to form phenoxide ion। phenoxide ion আমরা জানি কি হয়, to form phenoxide ion, ব্র্যাকেটে এটা লিখবে যেটা আমি লিখেছি এখানে, বেনজিন রিং ও মাইনাস ব্র্যাকেটে পুরো জিনিসটা, to form phenoxide ion,
কি বললাম স্টেটমেন্টটা? ফিনল, আচ্ছা, ফিনল ionizes to form phenoxide ion in which the ring is highly activated, in which the ring is highly activated due to the plus I and plus R, due to the plus I and plus R effect of negatively charged oxygen, due to the अच्छा, प्लस आई एंड प्लस आर आगे स्ट्रॉन्गर वर्डটা ऐड करो, ड्यू टू दी स्ट्रॉन्गर प्लस आई एंड स्ट्रॉन्गर प्लस आर इफेक्ट। তো একবার স্টেটমেন্টটা রিপিট করো, আমি কি বললাম স্টার্টিং থেকে, রিজনটা somebody please repeat the statement. হ্যালো। হুম। हाँ, very good. Stronger plus I and stronger plus R of the negatively charged oxygen group. Full stop. In non-polar solvent, phenol remains undissociated. In non-polar solvent, phenol remains undissociated and the ring in phenol is less activated, and the ring in phenol is less activated in non-polar solvent. Phenol অনেক আস্তে আস্তে বলছি, এজন্য একটু attention দাও প্লিজ। In non-polar solvent, phenol remains undissociated. The ring in phenol is less activated because of minus I effect and relatively weak plus R effect. The ring in phenol is less activated because of minus I effect and relatively weak plus R effect of the OH group, due to which monobromination occurs, of the OH group, due to which monobromination occurs, due to which monobromination occurs, due to which monobromination occurs. এখানে কি বলছে, যখন আমরা পোলার সলভেন্টে ফিনলকে দিচ্ছি, এটাও পোলার আছে, আমরা জানি ফিনলের মধ্যে পার্শিয়াল নেগেটিভ আর পার্শিয়াল পজিটিভ ফর্ম হয়। তো পোলার লাইক ডিসলভস ইন লাইক, রাইট? যখন আমরা NaCl কে ওয়াটারে দিই কি হয়, NaCl ভেঙে যায়। তো যেটা পোলার হবে, পোলারের মধ্যে দিলে কি হবে, ভেঙে যাবে। তো যখন ফিনলকে আমরা এই পোলার সলভেন্টে ডিসলভ করি, ফিনল ভেঙে যায় এইভাবে, OH বন্ডটা ভেঙে যায়, তো একটা ফিনক্সাইড আয়ন তৈরি হয় আর একটা H প্লাস তৈরি হয়। কিন্তু যখন আমরা ফিনলকে নন পোলার সলভেন্টে দিই, ফিনলটা ভাঙে না। তো এখানে কি হয় যে OH মাইনাস আছে এখানে, এর যে প্লাস আর পাওয়ার আছে আর এর যে প্লাস আই পাওয়ার আছে, এটা স্ট্রঙ্গার আছে। কার তুলনায় স্ট্রঙ্গার আছে? এর তুলনায় এটা স্ট্রং আছে। তো এর যদি প্লাস আর প্লাস আই স্ট্রঙ্গার হয়, মানে বেশি ইলেকট্রন সাপ্লাই করতে পারছে রিংকে, আর এর মানে এখানে বেশি নেগেটিভ চার্জ ফর্ম হচ্ছে, যে কারণে বেশি নেগেটিভ হবার কারণে যে ইলেকট্রোফাইল আছে Br প্লাস, ওটা সব পজিশন অকুপাই করছে। কিন্তু OH এর ক্ষেত্রে যে প্লাস আর আছে ওটা উইকার আছে,
কার তুলনায় উইকার আছে? ফিনক্সাইড আয়নের তুলনায় উইকার আছে। তুমি যদি লাস্ট ক্লাসের নোট দেখো, একটা কোয়েশ্চেন ছিল যে why is phenoxide ion more stable than phenol? বিকজ ফিনক্সাইডের যে রেজোনেন্স হয় ওটা বেশি স্ট্রঙ্গার হয় অ্যাজ কম্পেয়ার টু ফিনল। এই জন্য ফিনলকে যখন পোলার সলভেন্টে দেওয়া হয় তখন আমরা কি দেখতে পাচ্ছি যে 2,4,6 ট্রাইব্রোমোফিনল ফর্ম হচ্ছে, আর যখন আমরা নন পোলারে দিচ্ছি তখন এখানে তোমার মিক্সচার অফ দি প্রোডাক্টস আমরা দেখতে পাচ্ছি, রাইট? সো দিস ইজ দ্য কেস। সেম আমরা দেখতে পারবো ইন কেস অফ ক্লোরিনেশন, রাইট? ক্লোরিনেশনের ক্ষেত্রেও ভেরি সিমিলার রিয়াকশন দেখা যায়। সো নাম্বার 2, হ্যালোজিনেশনের পর হবে ক্লোরিনেশন। নাম্বার 2 হবে ক্লোরিনেশন। ক্লোরিনেশন, রাইট? ক্লোরিনেশনেও সিমিলার রিয়াকশন দেখা যায়। সো যখন আমরা ফিনল নেব আর ক্লোরিন নেব আর এখানে ওয়াটার নেব, দেখো পোলার সলভেন্ট আছে, এটা ফিনক্সাইডে ভেঙে যাবে। ফিনক্সাইডে ভাঙলে সব অর্থোপ্যারা পজিশনে বেশি মাইনাস আসবে, আর যে কারণে কি হবে, তোমার ক্লোরিন সব কটা পজিশন অকুপাই করে নেবে। অল পজিশন অফ ফ্লোরিন will be occupied, all positions of fluorine will be occupied, আর এখানে বাই প্রোডাক্ট হবে 3HCl। আর আমরা দেখতে পাচ্ছি 2,4,6 ট্রাইক্লোরো ফিনল, সেটা কি হয়, হোয়াইট পিপিটি দেখা যায়। আমরা দেখতে পাবো এখানে হোয়াইট প্রেসিপিটেট ফর্ম হবে। তো এটা প্রেসিপিটেট মানে ডাউনওয়ার্ড অ্যারো, ভেরি সিমিলার টু ব্রোমিনেশন আমরা এখানে রিয়াকশন দেখতে পাচ্ছি। যদি আমরা এখানে একটু নন পোলার যদি কিছু দিয়ে দিই যেটা ওয়াটারের মতন পোলার না, ক্লোরিনেশনের ক্ষেত্রে আমরা এখানে Cl2 ইন প্রেজেন্স অফ NaOCl, সোডিয়াম হাইপোক্লোরাইড বলে এটাকে, যদি আমরা এটা দিই তাহলে এখানে কি হবে, মিক্সচার আমরা পাবো যেরকম ব্রোমিনেশনের ক্ষেত্রে পেয়েছিলাম, যে অর্থো ক্লোরোফিনল আর প্যারা ক্লোরোফিনল, এন্ড উই অলরেডি নো যে যে প্যারা প্রোডাক্ট আছে সেটা কি হয়, মেজর হয়, আর যে অর্থো প্রোডাক্ট আছে সেটা কি হয়, মাইনর হয়, রাইট? এটা কি আছে, মেজর প্রোডাক্ট, আর এটা কি হবে, প্যারা হবে। সো দিস ইজ আ মেজর প্রোডাক্ট এন্ড দিস ইজ আ প্যারা প্রোডাক্ট, এর নাম কি হবে, প্যারা ক্লোরোফিনল। এটার নাম কি হবে, অর্থো ক্লোরোফিনল, রাইট? সো এটা হচ্ছে হ্যালোজিনেশন। নেক্সট আমরা দেখবো 2 এর বি। তো 2 এর এ এর মধ্যে 1 2 দ্যাট ইজ ব্রোমিনেশন ক্লোরিনেশন। নেক্সট আমরা দেখবো 2 এর বি যেটা হচ্ছে নাইট্রেশন। নাইট্রেশন, রাইট? তো এখানে রিয়াকশন খুবই সিম্পল আছে। নাইট্রেশনের মধ্যে ফিনলের রিয়াকশন করানো হয় ডাইলিউট নাইট্রিক অ্যাসিডের সাথে। ফিনলের রিয়াকশন করানো হয় ডাইলিউট নাইট্রিক অ্যাসিডের সাথে, ডাইলিউট HNO3। আর এখানে কি হবে, আগেন অর্থো প্যারা প্রোডাক্ট আমরা দেখতে পাবো। OH এর ক্ষেত্রে NO2, আর এখানে আমরা দেখতে পাবো OH প্যারা প্রোডাক্ট ফর্ম হচ্ছে। তো একটা অর্থো প্রোডাক্ট আর একটা প্যারা প্রোডাক্ট এখানে আমরা দেখতে পাবো। সো এটা হবে অর্থো নাইট্রোফিনল, আর এটা হবে প্যারা নাইট্রোফিনল,
রাইট? আর রিয়াকশনটা রুম টেম্পারেচারে হয়, রিয়াকশনটা রুম টেম্পারেচারে হয়, রাইট? NO প্লাস, এখানে কি হয়, নাইট্রোনিয়াম আয়ন যেটা হয় NO প্লাস, সেটা হয় ইলেকট্রোফাইল, রাইট? বাট এখানে কি হচ্ছে তোমার, আমরা যে নাইট্রিক অ্যাসিড ইউজ করছি সেটা কি হচ্ছে তোমার ডাইলিউট HNO3 ইউজ করা হয়, কনসেন্ট্রেটেড ইউজ করা হয় না। এর আগের চ্যাপ্টারে যদি তুমি দেখো নাইট্রেশনে কনসেন্ট্রেটেড HNO3 আর সালফিউরিক অ্যাসিড আমরা ইউজ করেছি, যারা পড়েছো তাদের মনে আছে, কিন্তু এখানে ডাইলিউট HNO3 ইউজ করা হয়, তার একটা রিজন আছে, এর তলায় পয়েন্ট দিয়ে লিখবে যে a mixture of concentrated HNO3 and concentrated H2SO4, a mixture of concentrated HNO3 and concentrated H2SO4 cannot be used because concentrated HNO3 because concentrated HNO3 brings about simultaneous oxidation brings about simultaneous oxidation and polynitration and polynitration of benzene ring and polynitration of benzene ring. So normally nitration এর জন্য কি reagent ইউজ করা হয়, concentrated HNO3 আর concentrated H2SO4। তুমি যে কোনো চ্যাপ্টার খুলে নাও যেখানে ESR হচ্ছে আইদার ক্লোরোবেনজিন, ক্লাস 11 এ বেনজিনের ESR, এর পরের চ্যাপ্টারে যখন আমরা অ্যালডিহাইডের ESR দেখবো সেখানেও তুমি দেখবে কনসেন্ট্রেটেড HNO3 আর কনসেন্ট্রেটেড H2SO4 ইউজ করা হয় সবসময় যখনই NO2 গ্রুপ অ্যাড করা হয় বেনজিন রিং এ। বাট এখানে ডাইলিউট ইউজ করা হচ্ছে, তার রিজন কি আছে, আমরা যারা অ্যালকোহলের অক্সিডেশন পড়েছো, জানি না কতজন পড়েছো, অ্যালকোহলের অক্সিডেশনের মধ্যে দেখবে স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের আন্ডারে যদি পড়ো তাহলে নোটিস করতে পারবে 5 নম্বরে আমি লিখিয়েছি কনসেন্ট্রেটেড HNO3। সো কনসেন্ট্রেটেড HNO3 একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের মতন বিহেভ করে এই ক্ষেত্রে। তো এখানে কি হয় যে যদি আমরা কনসেন্ট্রেটেড HNO3 ইউজ করি, এটা OH কে অ্যাসিড গ্রুপে কনভার্ট করবে আর তার সঙ্গে সঙ্গে নাইট্রেশনও হবে, তাই সাইমালটেনিয়াস ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে, সাইমালটেনিয়াস মানে একসঙ্গে, তো তাই এখানে নাইট্রেশনে এটা ইউজ করা যায় না, রাইট? তুমি কি অক্সিডেশন অফ অ্যালকোহলস পড়েছো? পড়েছিলাম কি হয়, যদি পড়ে থাকো তাহলে মনে হবে। অক্সিডেশন অফ অ্যালকোহলস এ কি হয়, যেখানে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিলে অ্যালকোহল কনভার্ট হয়ে যায় কিসের মধ্যে, যখন আমরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিই অ্যালকোহলে ওটা অ্যাসিডে কনভার্ট হয়। তো যদি তুমি নোটসে দেখো স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের আন্ডারে কনসেন্ট্রেটেড HNO3 লেখা আছে, তো কনসেন্ট্রেটেড HNO3 দিলে OH টা COOH এ কনভার্ট হয়। তো এখানে যদি আমরা কনসেন্ট্রেটেড HNO3 দিই, তো এখানে নাইট্রেশন তো হবে কিন্তু OH গ্রুপটা থাকবে না, ওটা COH এ কনভার্ট হয়ে যাবে, এটা বলছে, রাইট? এর তলায় লিখবে অ্যারো দিয়ে নেক্সট পয়েন্ট, একটা পয়েন্ট লিখেছো, নেক্সট পয়েন্ট, orthonitrophenol and paranitrophenol obtained orthonitrophenol and paranitrophenol obtained in the above reaction, একটু ফাস্ট লিখবে, in the above reaction can be separated by steam distillation, can be separated by steam distillation, STEAMDISTILLATION, steam distillation, because orthonitrophenol is more volatile, because orthonitrophenol, ortho মানে ও নাইট্রোফিনল লিখবে, because orthonitrophenol is more volatile due to intramolecular hydrogen bonding,
due to intramolecular hydrogen bonding, whereas para-nitrophenol is less volatile, whereas para-nitrophenol is less volatile due to intermolecular hydrogen bonding, due to intermolecular hydrogen bonding. ডিউ টু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এবার এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে প্রোডাক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো দুটো সেম টাইপ অফ প্রোডাক্ট আছে, সেম মলিকুলার মাস, রাইট? এবার এখানে এদেরকে সেপারেট কিভাবে করব? যদি ধরো তোমার প্যারানাইট্রোফিনল চাই আর অর্থোনাইট্রোফিনল চাই না, তো এখানে একটা জিনিস হয়, অর্থোনাইট্রোফিনলের মধ্যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকে। কিভাবে? যদি আমরা এর যেখানে লিখেছো তার তলায় তোমাকে দেখাতে হবে যে ইন্ট্রামলিকুলার কিভাবে হচ্ছে। তো এটা ড্র করবে, OH NO N ডাবল বন্ড O। সো এখানে কি হচ্ছে, এটা হয়ে যায় ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। ইন্ট্রামলিকুলার মানে একটা মলিকিউলের ভেতরেই হাইড্রোজেন বন্ড ফর্ম হওয়া। আর প্যারানাইট্রোফিনলে কি দেখা যায়, ইন্টারমলিকুলার মানে একটা মলিকিউল পাশের মলিকিউলকে ধরে রাখবে এখানে। আর আমি হাইড্রোজেন বন্ডিং আগেও এক্সপ্লেন করেছি কি হয়, যখনই হাইড্রোজেন দুটো অক্সিজেন দুটো নাইট্রোজেন আর দুটো ফ্লোরিনের মাঝখানে ট্র্যাপ থাকে, তখন হাইড্রোজেন বন্ডিং দেখা যায়। আর এটাকে আমরা বলি ইন্টারমলিকুলার। ইন্টার মানে দুটো মলিকিউলের মাঝখানে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। আর এখানে কি দেখাচ্ছে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এর মানে একটা অর্থোনাইট্রোফিনল পাশের অর্থোনাইট্রোফিনলকে ধরে রাখছে না, বিকজ তার মলিকিউলের মধ্যেই বন্ডিং হয়ে গেছে। কিন্তু প্যারানাইট্রোফিনলের ক্ষেত্রে কি হচ্ছে, একটা মলিকিউল পাশের মলিকিউলকে ধরে রাখতে পারছে, যে কারণে কি হচ্ছে, এইটা ভোলাটাইল নয়। ভোলাটাইল মানে তাড়াতাড়ি ভেপারে কনভার্ট হচ্ছে না, কিন্তু যেহেতু এই মলিকিউল নিজের মধ্যেই স্টেবল, এটা কি হচ্ছে, তাড়াতাড়ি তোমার ভোলাটাইল মানে তাড়াতাড়ি ভেপোরাইজ হয়ে যায়। তো অর্থোনাইট্রোফিনল আর প্যারানাইট্রোফিনলকে স্টিম ডেস্টিলেশন থেকে সেপারেট করা যায়। এটা স্টেবল বলে তাড়াতাড়ি এটা ভেপার হয়ে যায়, আর এটা লিকুইড ফর্মেই থেকে যায়। ডিস্টিলেশন কি হয়, যখন দুটো লিকুইডকে আমরা হিট করি, একজন যার বয়লিং পয়েন্ট কম সেটা তাড়াতাড়ি ভেপারাইজ হয়ে যায়, আর একজন আর যার বয়লিং পয়েন্ট স্টেবল সেটা কি হয়, থেকে যায়, রাইট? একটার যেটার বয়লিং পয়েন্ট কম সেটা কি হবে, থেকে যাবে। সো এখানে প্যারানাইট্রোফিনলটা থেকে যায়, বিকজ একটা মলিকিউল পাশের মলিকিউলকে ধরে আছে। সো এটাকে হিট আপ করতে, এটাকে গ্যাসে কনভার্ট করতে বেশি সময় লাগবে, বিকজ মলিকিউলের মাঝখানে একটা এক্সট্রা অ্যাট্রাকশন আছে, রাইট? আমরা ছোটবেলায় পড়েছি যে ইন্টারমলিকুলার ফোর্স বেড়ে গেলে কি হয়, মলিকিউলস কাছে চলে আসে। কিন্তু এখানে কি হচ্ছে, যে ফোর্স, এক্সট্রা ফোর্স আছে, সেটা একটা মলিকিউলের ভেতরেই আছে, রাইট? সো এটা স্টেবল হয়ে গেছে। এটাকে হিট করলে কি হবে, এটা তাড়াতাড়ি ভেপারাইজ হয়ে যাবে। এই জন্য অর্থো আর প্যারানাইট্রোফিনলকে স্টিম ডিস্টিলেশন থেকে সেপারেট করা যায়, রাইট? নেক্সট পয়েন্টে লিখবে, থার্ড পয়েন্টের তলায়, the yield, YIELD, yield বা production, the yield of paranitrophenol, the yield of paranitrophenol, the yield of paranitrophenol is not so good in the above method, is not so good in the above method, is not so good in the above method। এবার দেখো এই রিঅ্যাকশনটা এখানে বেশি কিন্তু কি ফর্ম হয়ে যায়, অর্থোনাইট্রোফিনল এখানে মেজর প্রোডাক্ট হয়ে যায়। এতক্ষণ আমরা প্যারা প্রোডাক্ট মেজর দেখছিলাম, বাট এখানে
প্যারানাইট্রোফিনল ইজ দি মাইনর প্রোডাক্ট। এটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সব সময় যে প্যারা মেজর হয় নট নেসেসারি। তো এখানে কি হচ্ছে যে প্যারানাইট্রোফিনল আছে, দিস ইজ আ মাইনর প্রোডাক্ট এন্ড দিস ইজ আ মেজর প্রোডাক্ট। কেন? রিয়াকশন কাকে তোমার ফেভার করে? যেখানে বেশি স্টেবল হয়। আর অর্থোনাইট্রোফিনল বেশি স্টেবল হচ্ছে কেন? এর ভেতরেই বন্ড আছে বলে। সো অ্যাজ আ মলিকিউল এটা বেশি স্টেবল। কিন্তু প্যারানাইট্রোফিনল কি করছে? পাশের মলিকিউলদেরকে ধরে রাখছে, কিন্তু এই নিজের মলিকিউলকে আরো স্টেবল করে নিয়েছে, বিকজ মলিকিউলের ভেতরে বন্ড হচ্ছে। রাইট? তো রিজন কি আছে? ব্র্যাকেটে লিখে নেবে, অর্থোনাইট্রোফিনল ইজ মেজর প্রোডাক্ট বিকজ ইট ইজ মোর স্টেবল due to intramolecular hydrogen bonding. Right? Orthonitrophenol is the major product because it is more stable due to intramolecular hydrogen bonding. Because it is more stable due to intramolecular hydrogen bonding. তাহলে এবার আমাকে বলো, যদি আমি প্যারা প্রোডাক্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমি কি রিঅ্যাকশন ইউজ করব যাতে আমার প্যারা মেজার হয়ে যায়? রাইট? সো নেক্সট পয়েন্টে আমরা দেখবো, যদি আমরা প্যারা প্রোডাক্ট চাই তাহলে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য রিঅ্যাকশন দ্যাট উই মাস্ট ডু? রাইট? তাহলে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য রিঅ্যাকশন দ্যাট উই মাস্ট ডু? সো প্যারানাইট্রোফিনল may be produced in good yield by nitrosation followed by oxidation. তো যদি আমি চাই গুড yield-এ যে আমার প্যারানাইট্রোফিনল ফর্ম হোক, তাহলে আমাকে এই রিঅ্যাকশন করতে হবে। রিঅ্যাকশনটা কি আছে? যে প্রথমে ফিনলের ওপর আমি ডাইঅ্যাজোটাইজেশনের রিএজেন্ট ইউজ করব, NaNO2 প্লাস HCl আর 0 to 5 ডিগ্রি। এখানে কি হবে? OH এটা থাকবে, আর এখানে একটা NO বন্ড অ্যাড হয়ে যায়। এখানে কি হয়? একটা N ডাবল বন্ড ও অ্যাড হয়ে যায়। তারপরে স্টেপে আমি ডাইলিউট HNO3 রিঅ্যাকশন ইউজ করব, ডাইলিউট নাইট্রিক অ্যাসিড, আর যেটা কি করবে? অক্সিডেশনের মতন কাজ করবে, বিকজ HNO3 একটা অক্সিডাইজিং এজেন্টের মতনও বিহেভ করতে পারে। তো এখানে কি হবে? এটা NO2 তে কনভার্ট হয়ে যাবে। তো যদি আমি শুধু প্যারানাইট্রোফিনল চাই তাহলে আমি জাস্ট এই রিঅ্যাকশন ইউজ করতে পারি, যেটাকে আমরা বলবো প্যারা নাইট্রোফিনল। এটাকে আমরা কি বলবো? প্যারা নাইট্রোফিনল। তো ইফ ইউ অনলি ওয়ান্ট প্যারানাইট্রোফিনল তাহলে তুমি এই রিঅ্যাকশনটা ইউজ করবে। রাইট? যদি আমরা কনসেন্ট্রেটেড, নেক্সট পয়েন্ট, নাইট্রেশনের ভেতরে যদি আমরা কনসেন্ট্রেটেড HNO3 দিয়ে দিই শুধু, তাহলে কি হবে? তাহলে আমরা দেখবো যে NO2 সবকটা পজিশনে অকুপাই হয়ে যাবে, আর এটাকে আমরা কি বলি? পিক্রিক অ্যাসিড। এটা হবে 2,4,6 ট্রাইনাইট্রোফিনল, আর এর কমন নেম কি আছে? এর কমন নেম হচ্ছে পিক্রিক অ্যাসিড। এবার যদি তুমি এনসিইআরটি দেখো বা কোনো টেক্সট বুক দেখো, বলে এখানে পিক্রিক অ্যাসিড তো তৈরি হয়, বাট যে পিক্রিক অ্যাসিড যে তৈরি হচ্ছে তার yield খুবই কম হয়। রাইট? সো পিক্রিক অ্যাসিড প্রডিউসড হিয়ার yield খুবই কম হয়।
picric acid produced has low yield, has low yield মানে low production। তো আমি ভালো করে পিক্রিক অ্যাসিড হাই অ্যামাউন্টে আমি পিক্রিক অ্যাসিড প্রডিউস করতে চাই, তাহলে হাই অ্যামাউন্টে পিক্রিক অ্যাসিড কিভাবে প্রডিউসড হবে? আগে আমি সালফোনেশন করব, তারপর আমি নাইট্রেশন করলে পিক্রিক অ্যাসিড হাই অ্যামাউন্টে প্রডিউস হবে। সো টু গেট picric acid in high yield, picric acid in high yield, what is the method? যে আগে আমি concentrated H2SO4 দেব, আর concentrated H2SO4 দিলে কি হবে? সালফোনেশন হবে। সালফোনেশন মানে SO3H গ্রুপ গিয়ে অ্যাড হবে, আর এখানে আমি মিক্সচার পাবো। এবার এদের নাম আর ফিনল হবে না, বিকজ SO3H বিগার গ্রুপ আছে। তো এবার এটা হয়ে গেছে বেনজিন সালফোনিক অ্যাসিড। তো এটা হয়ে যাবে 2 হাইড্রক্সি বেনজিন সালফোনিক অ্যাসিড, আর এটা হবে 4 হাইড্রক্সি বেনজিন সালফোনিক অ্যাসিড। এদের একটা মিক্সচার পাবো, আর এদের ওপরে যদি আমি কনসেন্ট্রেটেড HNO3 দিই, তাহলে আমি এখানে পিক্রিক অ্যাসিড পাবো, আর এই পিক্রিক অ্যাসিডের প্রোডাকশন 90% হবে, মানে আমি অনেক বেশি পিক্রিক অ্যাসিডের অ্যামাউন্ট পাবো at 90% concentration। তো এখানে আমি 90% পিক্রিক অ্যাসিড পাবো। আর যদি আমি এই মেথডটা ইউজ করি, সরি, আমি যদি এই মেথডটা ইউজ করে থাকি, তাহলে এই মেথডটা ইউজ করলে পিক্রিক অ্যাসিডের যে অ্যামাউন্ট হবে সেটা লেস দেন 10 কি 15% হয়। অত ভালো পিক্রিক অ্যাসিডের yield এখানে দেখা যায় না। এখানে যে নাইট্রেশন হচ্ছে এই পার্টে, এটাকে আমরা বলি ডিসালফোনেটিভ নাইট্রেশন। ডি ওয়ার্ডটা যেখানে অ্যাড হয়, ডিই, আমি কি শিখেছিলাম? এলিমিনেশন। তো ডিসালফোনেটিভ মানে এই সালফোনেট গ্রুপ কি হয়ে যাবে? বেরিয়ে যাবে, আর তার জায়গায় নাইট্রেশন হবে, তাই এটাকে ডিসালফোনেটিভ নাইট্রেশনও বলে, রাইট? এবার এই যেটা আমি পার্টটা এক্সপ্লেন করলাম নাইট্রেশনে, এটা তুমি এনসিইআরটি তে দেখতে পাবে, পেজ নাম্বার 341, আমার ওল্ড টেক্সট বুক আছে। যাদের নিউ এনসিইআরটি আছে তারা রিঅ্যাকশনস উইথ ফিনল, রিঅ্যাকশনস মানে কেমিক্যাল প্রপার্টিজ অফ ফিনলের ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন নাম্বার 1 নাইট্রেশন বইয়ের মধ্যেই ফলো করো যদি তোমার কাছে এনসিইআরটি না থাকে। ফার্স্টে দেখো কি বলছে, ডাইলিউট HNO3 ইউজ করলে এখানে কি হবে? অর্থো প্যারা প্রোডাক্টের মিক্সচার ফর্ম হচ্ছে ফার্স্টে। এবার বলছে এটাকে সেপারেট কিভাবে করব? স্টিম ডিস্টিলেশন ইউজ করতে হবে। তো এর তলায় স্টিম ডিস্টিলেশনের ব্যাপারটা ওরা এক্সপ্লেন করছে। আর কি বলছে যে অর্থো নাইট্রোফিনলের মধ্যে ইন্ট্রা মলিকুলার বন্ডিং হয়, আর প্যারা নাইট্রোফিনলের মধ্যে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়, রাইট? তো এটা বললো যে ডাইলিউট HNO3 ব্যাপারটা পুরো জায়গায়। এবার বলছে যদি আমি কনসেন্ট্রেটেড HNO3 দিই, তাহলে কি তৈরি হবে? পিক্রিক অ্যাসিড তৈরি হবে, যেটা কি হচ্ছে 2,4,6 টাইনাইট্রোফিনল, যেটাকে আমরা পিক্রিক অ্যাসিড বলি। এবার লাস্ট প্যারাগ্রাফে ওরা বলছে নাওয়াডেজ, আচ্ছা এখানে দেখো কি বলছে, দ্য প্রোডাক্ট ইজ কমনলি নোন অ্যাজ পিক্রিক অ্যাসিড, দ্য yield অফ দিস রিঅ্যাকশন প্রোডাক্ট ইজ পুয়ার। মানে বলছে যদি আমরা কনসেন্ট্রেটেড HNO3 ইউজ করি তাহলে যে পিক্রিক অ্যাসিড তৈরি হবে এটা পুয়ার অ্যামাউন্টে তৈরি হবে, মানে লেস অ্যামাউন্টে তৈরি হবে। তাহলে হাই অ্যামাউন্টে করার জন্য কি করতে হবে? নাওয়াডেজ picric acid is prepared by treating phenol first with concentrated sulfuric acid, which converts it to phenol 2,4-disulfonic acid, and then with the concentrated nitric acid to get 2,4,6 trinitrophenol. Can you write the equation of the reaction involved? তো অনেকে বলে স্যার এত এক্সট্রা কেন পড়াচ্ছ, আমরা সিবিএসই বোর্ডের, আমাদের এগুলো এনসিইআরটি তে নেই। সব এনসিইআরটি তে আছে। দেখো এনসিইআরটি তোমাকে নিজেই কোয়েশ্চেন ফ্রেম করতে বলছে যে ক্যান ইউ রাইট দ্য ইকুয়েশন অফ দিস রিঅ্যাকশন, তো এটা হবে ইকুয়েশন অফ দিস রিঅ্যাকশন। তো এটা ভেবো না যে আমি এক্সট্রা পড়াচ্ছি, যাও পড়াচ্ছি এর বাইরে যেই নিড বোর্ড তুমি কোনো জায়গায় পাবে না, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট, রাইট? তো এটা এনসিইআরটি ম্যাটার প্লাস তোমার জয়েন্টের ম্যাটার, এগুলো কভার করা হচ্ছে। এই জিনিসটাকেই জিজ্ঞেস করেছে, যদি তুমি দেখবে 2010-11 অনেক আগে একটা কোয়েশ্চেন এসছে যে ডিসালফোনেটিভ নাইট্রেশন কি হয় তোমার WBJE তে, যেটা আবার JEE মেন্স 2016 এ রিপিট করেছে, যে which of the following is desulfonative nitration, রাইট? সো এই পয়েন্ট গুলো তোমাকে পড়তে হবে, রাইট?
তোমরা খাতার নোটসই ঠিক করে পড়ছো না, টেক্সট বুক কি কখন পড়বে? পরের পেজে তুমি এখানে দেখবে হ্যালোজিনেশন। হ্যালোজিনেশনে এনসিইআরটি শুধু ব্রোমিনেশন ডিসকাস করেছে, যে CH2 এর প্রেজেন্সে ব্রোমিন দিলে মোনোব্রোমিনেশন হয়, আর যখন আমি ওয়াটার দেব, ব্রোমিন ওয়াটার, তখন 2,4,6 ট্রাইব্রোমোফিনল ফর্ম হয়, সব জায়গায় ব্রোমিন অ্যাটাচ হয় আর একটা হোয়াইট প্রেসিপিটেট ফর্ম হয়, এটা এখানে লেখা আছে, রাইট? আর এখানে লেখা আছে যে কেন লুইস অ্যাসিড ছাড়া রিঅ্যাকশন হয়ে যাচ্ছে, বিকজ ফিনলের মাথায় OH আছে, তার স্ট্রঙ্গার প্লাস আর হয়, যে কারণে তোমার এখানে লুইস অ্যাসিড ছাড়া রিঅ্যাকশন হয়ে যাচ্ছে। তো এনসিইআরটি ইজ রাইটিং দিস, যেটা আমি তোমাকে আজকে বোর্ডে এক্সপ্লেন করলাম, রাইট? নেক্সট, সো এ হলো হ্যালোজিনেশন, বি হলো নাইট্রেশন। নেক্সট আমরা দেখবো সি, ফ্রেডেল ক্রাফটস রিঅ্যাকশন, না ফ্রেডেল ক্রাফটস না, সালফোনেশন হবে, সরি মাই ব্যাড, সি হবে সালফোনেশন। এবার সব রিঅ্যাকশন যা আছে, সব ছোট ছোট রিঅ্যাকশন আছে। So A, B done. Now we are moving on to 2C. 2C হচ্ছে সালফোনেশন। অলরেডি আমরা সালফোনেশন করেছি, অ্যাডিশন অফ SO3H কে বলা হয় সালফোনেশন, রাইট? তো এখানে কি হচ্ছে যে সালফোনেশনে কি হয়, এবার এটা একটু টেম্পারেচার ওরিয়েন্টেড আছে। OH এর ওপর SO3H, রাইট? SO3H তো দেওয়া যাবে না, কনসেন্ট্রেটেড H2SO4 এর ফর্মে দেওয়া হয়। এবার এইটা যদি তুমি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে করো রিঅ্যাকশনটা, অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এখানে কি হবে, তোমার প্যারাফিনল সালফোনিক অ্যাসিড ফর্ম হবে। প্যারা প্রোডাক্ট তুমি এখানে দেখতে পাবে। তাহলে অর্থ প্রোডাক্ট কিভাবে হবে, এই রিঅ্যাকশনটাকে যদি তুমি 20 ডিগ্রি সেন্টিগ্রেডে করো, তাহলে তুমি অর্থ প্রোডাক্ট পাবে। সো আমি শর্টে একটার উপরে লিখিয়ে দিচ্ছি এটা, যে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি এটা পাবে। রাইট? যদি তুমি অর্থোফিনল সালফোনিক অ্যাসিড, বা এখানে হাইড্রক্সি বেনজিন অনেক নাম আছে, যদি তুমি এই রিঅ্যাকশনকেই 100 ডিগ্রি সেন্টিগ্রেড দাও, তাহলে যে অর্থ আছে সেটা নিজে নিজে প্যারায় কনভার্ট হয়ে যাবে। তো কি বললাম, আইদার তুমি ফিনলের ওপর এটা 100 ডিগ্রিতে দাও, তাহলে প্যারা প্রোডাক্ট ফর্ম হবে, বা তুমি ফিনলের ওপর কনসেন্ট্রেটেড H2SO4 20 ডিগ্রিতে দাও, তাহলে অর্থ প্রোডাক্ট ফর্ম হবে। তুমি অর্থ প্রোডাক্ট ফর্ম করে সেটাকে জাস্ট হিট করো 100 ডিগ্রিতে, ওটা নিজে নিজে প্যারা প্রোডাক্টে কনভার্ট হয়ে যায়, রাইট? সো এটা হচ্ছে অর্থোফিনল সালফোনিক অ্যাসিড। এটা হচ্ছে প্যারাফিনল সালফোনিক অ্যাসিড, রাইট? নেক্সট হবে 2D, ফ্রেডেল ক্রাফট রিঅ্যাকশন। সবাই জানো এই রিঅ্যাকশন কি আছে, ফ্রেডেল ক্রাফট রিঅ্যাকশন, অ্যালকাইলেশন। এখানে কি হবে, যদি তুমি CH3Cl দাও ইন প্রেজেন্স অফ AlCl3, তাহলে কি হবে, CH3 গ্রুপের অ্যাডিশন হবে বেনজিন রিং এর উপর, রাইট? সো একটা তো হবে CH3 এইদিকে, আর একটা হবে CH3 এইদিকে, একটা প্যারা প্রোডাক্ট আর একটা অর্থ প্রোডাক্ট উইল বি ফর্ম, রাইট? এটাকে আমরা কি বলেছি আগে, কমন নেম ক্রেসল বলেছি, রাইট? সো এটা হয় অর্থোক্রেসল, এটা হয় প্যারাক্রেসল। এটা অবভিয়াসলি মেজর প্রোডাক্ট, এটা মাইনর প্রোডাক্ট। শুধু নাইট্রেশনের ক্ষেত্রে মাথায় থাকে অর্থ প্রোডাক্টটা মেজর হয়, রাইট? আর এখানে আমরা দেখবো এটা হচ্ছে ফিনল। সো এটা ফ্রেডেল ক্রাফট অ্যালকাইলেশন হচ্ছে, বিকজ অ্যালকাইল গ্রুপ আমরা অ্যাড করছি, অ্যালকাইলেশন। সবাই জানো রিঅ্যাকশন মেকানিজম কি আছে, Cl টা চলে যাবে, এটা CH3 প্লাস হবে, CH3 প্লাস অর্থ পজিশনে, CH3 প্লাস প্যারা পজিশনে অ্যাটাক হবে, রাইট?
Next, 2E. Coupling reaction. So coupling reaction actually তুমি অ্যাজো ডাই এর মধ্যে পড়বে। অ্যাজো ডাই হচ্ছে ডাইazonium সল্ট থেকে কালার ডাই তৈরি করা, রাইট? সো এখানে আমরা কিছুই করি না, বেনজিন ডাইazonium ক্লোরাইড, তোমরা অলরেডি পড়েছো ডাইazonium সল্ট, এটা হচ্ছে N2Cl মাইনাস, রাইট? N2 প্লাস Cl মাইনাস, বা যেভাবে পড়েছো সেভাবে লিখছি, প্লাস Cl মাইনাস, রাইট? এটা কি আছে? ডায়াজোনিয়াম, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডাইazonium ক্লোরাইড। এর রিয়াকশন কার সাথে হচ্ছে? এর রিয়াকশন ফিনলের সাথে হবে। আর এটাকে হরিজন্টালি লেখার একটা রিজন আছে, NaOH 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার রিয়াকশনটা কিছুই হয় না, দেখো এই যে জাস্ট OH এর অপোজিটে যে কার্বন আছে, দেখো এই কার্বনটা, এর সঙ্গে নিশ্চয়ই একটা H প্রেজেন্ট, বিকজ সব এই কার্বনে হাইড্রোজেন একটা করে প্রেজেন্ট আছে। এখানে কি হয়, এই হাইড্রোজেনটা Cl কে নিয়ে HCl হয়ে চলে যায়, আর এখান থেকে নাইট্রোজেনটা অ্যাটাচ হয়ে যায়। তাহলে যে প্রোডাক্ট ফর্ম হবে সেটা কিভাবে হবে দেখো, এটা হবে দেখো প্রোডাক্ট ফর্মেশন, আর এটাকে আমরা বলি ডাইঅ্যাজো রিয়াকশন বা অ্যাজো ডাই বলা হয়। এটা কি কালারের হয়? অরেঞ্জ কালারের হয়। প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন, এর নাম হচ্ছে প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন। ও এখানে Na হবে, মাই মিস্টেক, এটা Na প্লাস ও মাইনাস, এই NaOH আছে এখানে চলে আসে, তো এটা ও মাইনাস Na প্লাসে কনভার্ট হয়ে যায় OH এর জায়গায়। আর এর কালার কি হয়? এর কালার হয় অরেঞ্জ। তো একটা অরেঞ্জ কালার দেখা যায়, এটা জিজ্ঞেস করে ফিনলকে, যখনই আমরা একটা ফিনল, একটা টেস্ট আছে, ফিনলকে যখনই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডে দেওয়া হয় একটা অরেঞ্জ কালারের ডাই ফর্ম হয়। প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন, এটা অরেঞ্জ কালারের ডাই আছে, ইট ইজ আ টাইপ অফ অ্যাজো ডাই, টাইপ অফ অ্যাজো ডাই। অ্যাজো ডাই কি হয়? যাদের মধ্যে N ট্রিপল বন্ড N থাকে আর তার একটা কালার, ডাই মানে একটা কালার, রাইট? এটা এটা অ্যাকচুয়ালি আমাইন্স বলে চ্যাপ্টারের পার্ট আছে, বাট যেহেতু আমি অনেক বইয়ে ফিনলস এর মধ্যে এই কোয়েশ্চেনটা দেখেছি, তাই এখানে একবার বলে দিলাম, পরে আবার যখন আমরা আমাইন্স করব তখন সেখানেও আমরা এটা দেখবো, রাইট? নাম্বার F, রিয়াকশন নাম্বার F, কোলবেস রিয়াকশন, বা এটাকে কোলবে স্মিথ রিয়াকশনও বলে। এটা একটা ইম্পর্টেন্ট নেমড রিয়াকশন আছে, যেটা ডিরেক্ট পরীক্ষায় লিখতে দেয়, রাইট? কোলবে স্মিথ রিয়াকশন বা কোলবেস রিয়াকশনও বলে এটাকে, রাইট? তো রিয়াকশনটা হয় কিভাবে, আমি তোমাকে আগে লং ভার্সনটা দেখাবো এক্সামে, হচ্ছে লং ভার্সন রিয়াকশনের, যেটা
স্টেপ বাই স্টেপ কি হয়, মেকানিজম না লং ভার্সন, মানে যদি ইকুয়েশনে লিখি তাহলে লং ফর্মটা কিভাবে লিখবো। তো এটা হচ্ছে OH, রাইট। তার সঙ্গে যদি আমি NaOH দিই, আমরা জানি এখানে কি হয়, সোডিয়াম ফিনক্সাইড ফর্ম হয় ONa। তো রিঅ্যাকশনটা প্রথমে স্টার্ট হয় বেনজিনের ওপর, এটা ONa কনভার্ট হচ্ছে। এর পরের স্টেপে সোডিয়াম ফিনক্সাইড হয়ে গেল, আমরা কার্বন ডাই অক্সাইড দিই রিঅ্যাকশনে। এর পরের স্টেপে সোডিয়াম ফিনক্সাইডের ওপর কার্বন ডাই অক্সাইড দেওয়া হয়, আর এই কার্বন ডাই অক্সাইডটা 120 to 140 ডিগ্রি সেন্টিগ্রেড at 4 to 7 atmospheres দেওয়া হয়, রাইট। 4 to 7 atm এ দিলে কি হয়, এখানে যে এইচটা মিসিং আছে সেটা আবার চলে আসে ওপরে, আর এখানে COONA ফর্ম হয়, COONA ফর্ম হয়। এবার এখানে কি এমন ম্যাজিক হলো যে প্রোডাক্টটা ফর্ম হচ্ছে, দেখো এই CO2টা COO হয়ে এখানে আসছে, এখানে নিশ্চয়ই একটা হাইড্রোজেন হবে, এই হাইড্রোজেনটা এই দিকে চলে যায় আর COO এর সাথে Na চলে আসে, তাই এই প্রোডাক্ট, রাইট, OH COONA, রাইট। আর এটাকে আমরা বলি সোডিয়াম স্যালিসিলেট, এটাকে কি বলা হয়, সোডিয়াম স্যালিসিলেট। আর এখানে লাস্ট স্টেপে জাস্ট আমরা ডাইলিউট HCl দেব, এটা কি হয়ে যাবে, স্যালিসিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, OH to COOH, এটা হয় স্যালিসিলিক অ্যাসিড। OH থেকে COOH কনভার্জন, এটাকে আমরা বলি স্যালিসিলিক অ্যাসিড। এর IUPAC নেম হচ্ছে অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ কি হয়, রাইট। যদি আমরা এই রিঅ্যাকশনের শর্ট ভার্সন দেখি, বা শর্টকাটে যদি এই রিঅ্যাকশনটাকে লেখা হয়, তাহলে এর শর্ট ভার্সন কি হতে পারে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমাকে দুটোই ফর্ম কমপ্লিট করতে দিতে পারে, রাইট। তো শর্ট ভার্সনে কি হবে, তুমি সিম্পলি OH দেবে, NaOH দিলে, রাইট, এটা কনভার্ট হয়ে যাবে ONA, রাইট। আর এখানে CO2H প্লাস, আর এটা হয়ে যাবে OH COOH, দ্যাটস ইট। এটা হচ্ছে শর্টকাট, রাইট। যারা CBSE ক্যান্ডিডেট আছো তাদের শর্ট ভার্সন মনে রাখলেই হবে, যারা ISC ক্যান্ডিডেট আছো তাদেরকে এই ভার্সনটা মনে রাখতে হবে, রাইট, যেটা অ্যাকচুয়াল আছে। ওদের NCERT তে এটাকে একটু শর্ট কনডেন্সড করে দেওয়া আছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, ফার্স্ট স্টেপটা সেম আছে, CBSE এর বুকে কি হচ্ছে, CO2 রিঅ্যাকশনটাকে নাম্বার 1 করে দিয়েছে আর ডাইলিউট HCl টাকে নাম্বার 2 এইভাবে দেখাচ্ছে, আর ফাইনাল প্রোডাক্ট হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড, 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, যেটাকে আমরা বলছি স্যালিসিলিক অ্যাসিড, রাইট। তো ফিনল টু স্যালিসিলিক অ্যাসিডের কনভার্সন NCERT এক্সারসাইজে আছে, রাইট। এখানে কে ইলেকট্রোফাইলের মতন বিহেভ করে, CO2। তাহলে এই রিঅ্যাকশনের পারপাস কি আছে, এই রিঅ্যাকশনের পারপাস হচ্ছে
addition of COH and benzene ring. Addition of COOH in benzene ring takes place, right? Right, যদি এখানে আমরা if potassium phenoxide is used, potassium phenoxide কি হয়, ও কে প্লাস ও মাইনাস কে প্লাস, এটা মানে এখানে যদি KOH ইউজ করি, so if potassium phenoxide is used, then para hydroxybenzoic acid is formed. ওটাকে স্যালিসিলিক অ্যাসিড বলে না, প্যারা হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড will be formed. মানে বেসিক্যালি কি বলছে, যদি আমি এটা ইউজ করি ওকে মাইনাস কে প্লাস আর সেম রিয়াকশন করি যদি CO2 আর H প্লাস, তাহলে এখানে কি হবে, যে COH এর অ্যাডিশন হবে ওটা অর্থর জায়গায় প্যারাতে হবে, আর যার নাম কি আছে, প্যারা হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড আছে। এখানে ইলেকট্রোফাইলের মতন কে বিহেভ করে, CO2 বিহেভস লাইক এন ইলেকট্রোফাইল, CO2 বিহেভস লাইক এন ইলেকট্রোফাইল। এটা কার্বন ডাই অক্সাইড আছে, ওটা নিজেই একটা ইলেকট্রোফাইলের মতন বিহেভ করে, বিকজ দেখো ওটা এখানে রিং এ অ্যাটাক করছে, রাইট? তো এবার কুইকলি আমরা এর মেকানিজম দেখবো। সো কোলবে স্মিথের যদি মেকানিজম দেখি, রিঅ্যাকশন মেকানিজম, তো প্রথমে সোডিয়াম ফিনক্সাইড ফর্ম হচ্ছে, রাইট? সোডিয়াম ফিনক্সাইড ফর্ম হচ্ছে, তো এখানে কি হবে, আর এখানে কে আসে, কার্বন ডাই অক্সাইড। সো কার্বন ডাই অক্সাইড এরকম একটা লিনিয়ার স্ট্রাকচার হয়, সি ডাবল বন্ড। তো এই যে নেগেটিভ চার্জ আছে এটা এখানে ডাবল বন্ড ফর্ম করে, আর এই ইলেকট্রনটা এইদিকে না ঘুরে কার্বনের কাছে চলে যায়। এবার কোয়েশ্চেন হলো কার্বনের কাছে কেন যাচ্ছে এই ইলেকট্রন? তো কার্বনের নিজের স্ট্রাকচারের মধ্যে কি হচ্ছে, পোলারিটি আছে। দেখেন গ্রিন মার্কারটা, তো যদি আমরা দেখি এখানে কি হবে, পার্শিয়াল নেগেটিভ, পার্শিয়াল পজিটিভ, পার্শিয়াল নেগেটিভ। তো দেখো পার্শিয়াল পজিটিভ, তো এই যে পাই ইলেকট্রন আছে বেনজিনের, ওটার থেকে কি হবে, কার্বনের ওপর এটা অ্যাটাক হবে, রাইট? তো কার্বনের ওপর অ্যাটাক হলে এখানে একটা এরকম স্ট্রাকচার ফর্ম হয়, এই দুটো বন্ড তো আনএফেক্টেড আছে, এই বন্ডটার থেকে কার্বন ডাই অক্সাইডের কার্বন চলে আসে, রাইট? আর এখানে ও মাইনাস ডাবল বন্ড ও, আর এখানে আগে থেকে একটা H প্লাস ছিল, মানে H ছিল, তো সেটা এখানে থাকে, আর এটা হয় ডাবল বন্ড ও, হচ্ছে ডাবল বন্ড ও, সোডিয়ামটা, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, দেখো আরিয়ান ক্লিয়ার আছে?
হুম, তো এখানে এটা একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, এরকম দেখতে একটা ফর্ম হয়। তারপর এই যে হাইড্রোজেনটা আছে এটা এলিমিনেট হয়ে যায় H মাইনাস, কি ফর্মে বেরোয় H প্লাস, মানে এটা এইদিকে আসে আবার এদিকে চলে যায়, এই হচ্ছে কেন, আর ও মাইনাস, সি ডাবল বন্ড, সেটা এখনো COON এই থাকবে। পরের স্টেপে H3O প্লাস, সেটা হবে OH আর COH। আচ্ছা, এখানে এই H3O প্লাসটা কি আছে, যে ডাইলিউট অ্যাসিড আমরা ইউজ করছি, তাই না? এখানে যে H প্লাস আছে এটা এই H প্লাস আছে, আর এটা কি আছে CO2 যেটা আমরা রিএজেন্টের সঙ্গে অ্যাড করছি, আর এই ডাইলিউট অ্যাসিডও রিএজেন্টের সঙ্গে অ্যাড হচ্ছে, রাইট? মেকানিজম অনলি কম্পিটিটিভ এক্সামের জন্যই আছে, বোর্ডস এর জন্য অলওয়েজ এর মেকানিজম আসে না। এবার চট করে আমি মেকানিজমটা বলছি, এখানে দেখো কেন এটা ইলেকট্রোফাইল, বিকজ এর কাছে প্লাস চার্জ আছে কার্বনের কাছে, এটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট, রাইট? তো ফার্স্টে NaOH দিয়ে ফিনল ফিনক্সাইড আয়ন হয়েছে। এবার আমরা জানি ফিনক্সাইড আয়ন রেজোনেন্স খুব ভালো করতে পারে। তো ফার্স্ট স্টেপে এই যে নেগেটিভ চার্জ আছে এখানে ডাবল বন্ড হয়, আর এই পাই বন্ডটা নর্মালি কি হয় এই দিকে সার্কুলেট হয়, এই দিকে সার্কুলেট না হয় যে কার্বন ডাই অক্সাইড গ্যাস ফর্মে আসছে তার কার্বনের ওপর চলে যাচ্ছে, রাইট? তার কার্বনের ওপর গেলে এই কার্বনের সাথে একটা জাংশন ফর্ম হচ্ছে এখানে, দেখো, রাইট? আর এই মাইনাস চার্জটা এদিকে ঘুরলো আর এখানে ডাবল বন্ড ফর্ম হলো। আমি এক একটা স্টেপ একদম মাইনিউটলি বলছি। এবার আগের থেকে তো সব এখানে হাইড্রোজেন প্রেজেন্ট আছে, আমরা অলরেডি জানি বেনজিন রিং এ এক একটা করে হাইড্রোজেন প্রেজেন্ট আছে, সো এই হাইড্রোজেনটা অলরেডি এখানে প্রেজেন্ট আছে, আর এখানে এই কার্বন ডাই অক্সাইডটা এসছে COO ফর্মে। এবার কোয়েশ্চেন হলো Na প্লাসটা এখান থেকে চলে যাচ্ছে কেন? বিকজ অক্সিজেন দুটো বন্ড ফর্ম করতে পারে, যদি এই নেগেটিভ চার্জটা এইদিকে চলে আসে তো অক্সিজেনের একটা বন্ড অলরেডি আছে, এখানে অক্সিজেন দুটো বন্ড ফর্ম করলে Na প্লাস কে রিলিজ হয়ে যেতে হবে, আর এই Na প্লাসটা রিলিজ হয়ে কোথায় যাচ্ছে, এই কার্বন ডাই অক্সাইডের একটা অক্সিজেনের ওপর এখান থেকে শিফট হয়ে যাচ্ছে, তাই এখানে COO আমরা দেখতে পাচ্ছি আর এখানে অক্সিজেনের ডাবল বন্ড, রাইট? এবার আগের থেকে যে হাইড্রোজেন ছিল সে এলিমিনেট হয়ে যাবে এখান থেকে। কেন এলিমিনেট হবে? রিজন হচ্ছে দেখো এখানে একটা কন্টিনিউয়াস রেজোনেন্স আছে, একটা গ্যাপে ডাবল বন্ড, একটা গ্যাপে ডাবল বন্ড, একটা গ্যাপে ডাবল বন্ড। সো এই যে বেনজিন রিং আছে এটা চাইবে যে আবার এই বেনজিন রিং এ কনভার্ট হয়ে যাক, বিকজ কন্টিনিউয়াস রেজোনেন্স কে সবসময় রিয়াকশন ফেভার করে। তো এবার কি হবে, এই হাইড্রোজেনকে মলিকিউল কি করবে, কিক আউট করবে, কি ফর্মে, H প্লাস এর ফর্মে, আর এখানে কি হবে, ডাবল বন্ড ফর্ম হবে। এখানে যদি ডাবল বন্ড ফর্ম হবে এই ডাবল বন্ডটা খুলে গিয়ে আবার মাইনাস হয়ে যাবে, যে হাইড্রোজেনকে এখান থেকে কিক আউট করা হয়েছে সে হাইড্রোজেনটা এখানে বেরিয়ে এসে আবার অক্সিজেনের মাথায় চলে যায়, এখানে দেখো, আর এটা OH হয়ে যায়, রাইট? সো একটা রিএজেন্টের এখন অব্দি কাজ হয়েছে, রিএজেন্ট কি আছে, কার্বন ডাই অক্সাইড, একটা কাজ হলো। আমরা এই রিঅ্যাকশনে দুটো রিএজেন্ট ইউজ করি। সেকেন্ড রিএজেন্ট কি হয়, ডাইলিউট অ্যাসিড। ডাইলিউট অ্যাসিড কি ফর্মে হয়,
ডাইলিউট অ্যাসিড মানে কি হয়, H প্লাস আর ওয়াটার, তো ওটাকে এখানে H3O প্লাস হিসাবে দেখাচ্ছে। এবার ডাইলিউট অ্যাসিডের যে প্লাস আছে এটা কি করে, সোডিয়ামকে রিপ্লেস করে দেয় আর এটা COH এ কনভার্ট হয়ে যায়। এটা হচ্ছে মেকানিজম অফ কোল-বেস রিঅ্যাকশন। দিস ইজ দ্য রিঅ্যাকশন মেকানিজম অফ কোল-বেস রিঅ্যাকশন, রাইট? তো আজকে এতটা থাকবে, মানডে আমরা এখান থেকে কন্টিনিউ করবো। থ্যাংক ইউ।